জনাব সার্জিস আলম, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। তিনি গতকাল রাতেই স্ট্যাটাস দিয়েছিলেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। একটা অ্যাকশনের লুক, কেউ এটাকে হুমকিও বলতে পারেন। আওয়ামী লীগকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে, আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। এবং আমরা কারা? তাহলে উনি মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটি। আমি আরেকটা জিনিস একটু পড়তে চাই। এখানে গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির লোকজন গেছেন, তারা সেখানে তাদের যে বক্তব্য ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের অপসারণ দাবি, এগুলো ফাইন, এগুলো নিয়ে সমস্যা নেই। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন ওই দাবিগুলো করতে পারে, এটাই হওয়া উচিত আসলে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার সেখানে যা করেছে সেটা নিয়ে আমি একটু পড়তে চাই। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করেছে। সেখানে গাজীপুরের মাটি, 24-এর ঘাঁটি, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ এসব স্লোগান দিয়েছেন। তারপর বিক্ষোভকারীরা দাবি করছেন আগামীকাল দুপুর 12টার মাঝে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের 7 দিনের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে, প্রশাসনের দায়িত্ব অবহেলার বিচার উপদেষ্টাদের জবাবদিহি করতে হবে। এ পর্যন্ত ঠিক আছে, তারা দাবি জানাচ্ছেন। আওয়ামী সন্ত্রাসীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে, তাজউদ্দিন মেডিকেল কলেজে এসব করতে হবে। তারপর বলছে আজকের মধ্যে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙার ঘোষণা দেয় তারা, এবং সেই সাথে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা করা না হলেও সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। তার মানে আজকের মধ্যে আওয়ামী লীগের অফিস তারা ভাঙবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন, জাস্ট হঠাৎ গিয়ে হাজির না। কেন্দ্রীয় সমন্বয়করা ছিলেন, সমন্বয়ক আরিফ সোহেল তার বক্তব্যে বলেন, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে নতুন করে রাষ্ট্র ব্যবস্থাকে সাজাতে বলেছিলাম আমরা। আজকে 6 মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করার নাই। আমাদের সংগ্রামী ভাইয়ের আক্রমণের শিকার হচ্ছেন, রক্তাক্ত হয়েছে, প্রশাসনের সহযোগিতা নাই, এখানে ফ্যাসিবাদী দোসররা বসে আছে। যদি পুলিশ সহযোগিতা না করে তাহলে নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। মিস্টার সোহেল বলেন, যাদের সক্ষমতা আছে তাদেরকে নিয়ে বরং নতুন বাহিনী গঠিত হোক, সারা দেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দেব, এই পুলিশ থামাবে না, আমরা ছাড়া কেউ থামাবে না। মানে এটার মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, কোনো সন্দেহ নাই, কারণ পুলিশ আসলে তার মতো করে এফেক্টিভলি দায়িত্ব পালন করছে না। কিন্তু আমরা বারবার শুধু পুলিশ যেন না বলি, আমি সকালেই বলেছি সরকারের আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা যখন খুব খারাপ পর্যায়ে থাকে, এটা খুব বড় একটা বিপদের ঝুঁকি আমাদের সামনে নিয়ে আসে। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীও এখন মাঠে আছে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেটাও ফেল করছে। কিন্তু তারপরও তারা যখন এই ধরনের আলটিমেটাম দিচ্ছেন, নিজেরাই সবকিছু ভেঙে দেবেন, গুড়িয়ে দেবেন বলছেন, আরিফ সোহেল বা তার যে মিছিল হয়েছে, যে সমাবেশ হয়েছে, সেখান থেকে যখন এই ধরনের কথা বলা হচ্ছে, সার্জিস আলম যখন হুমকি দিচ্ছেন, তখন আসলে এই প্রশ্ন থাকবে যে আমাদের সমাজে যারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, তারা তাদের ভাষায়, কারো কারো ভাষায় বিপ্লবের নামে বা কেউ কেউ গণঅভ্যুত্থানই বলেন, সেটার নামে আর কতদিন তারা তাদের মতো করে যে কোনো কিছু করার গ্যারান্টি চাইবেন এবং সেটা পাবেন। আমি মনে করি সরকারের দিক থেকে তাদের সাথে যোগাযোগ করা দরকার। আমরা নানান কূটকৌশল করতে পারি, নানান রকম বক্তব্য দিতে পারি, কিন্তু সরকারের সাথে তাদের খুব ভালো যোগাযোগ আছে, এবং সরকারের অন্তত 3 জন উপদেষ্টা তাদেরই মানুষ আছেন যারা একসাথে রাস্তায় লড়াই করেছেন, সার্জিস আলমদের সাথে, আরিফ সোহেলদের সাথে লড়াই করেছেন, এরকম 3 জন অন্তত উপদেষ্টা আছেন। ফলে সরকারের সাথে তাদের এক ধরনের যোগাযোগ, অ্যাটলিস্ট যোগসাজশ আমরা না বলি, যোগাযোগ আছে, এটা সবাই জানেন। আমি মনে করি সরকারের উচিত এই দুটো সংগঠনের কাছে বার্তা পৌঁছে দেয়া কঠোরভাবে, তারা যেন এই ধরনের মন্তব্য না করেন। তারা তাদের ক্ষোভ, তাদের দুঃখ, তাদের কষ্ট, এগুলো আমি বুঝতে পারি, কিন্তু একই সাথে তারা তাদের নিজেদের দিকেও তাকানো দরকার। আমি রিপিট করছি, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রথম আলোকে বলেছিলেন, আমার সকালের ভিডিওতেই আছে, যে কেউ দেখতে পারেন, আমি ওখানে স্ক্রিনশটটা যুক্ত করেছিলাম, যে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে জেনে তারা সেটা ঠেকাতে গিয়েছিলেন। একদম তাই বলেছেন। মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হলে ওখানে ঠেকাতে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ না। 6 মাস পর প্লিজ নিজেদেরকে পুলিশ বানাবেন না, ছাত্রলীগের মতো পুলিশ যা নিজেরা দাবি করতো, তারা নিজেকে সেই দায়িত্ব দিয়েছিল, বিএনপি নাশকতা করলে সেটা তারা ঠেকাবে। ডোন্ট ডু দ্যাট। এমনকি সরকারের যদি ফেইলিয়ারও থাকে সেখানেও যাওয়া ঠিক হবে না, আমি মনে করি। আর যখন প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়, সার্জিস আলম বা আর কেউ
প্রত্যেককে মনে করতে হবে। আমাকে প্রায় অনেকে বলেন এবং আমি এটার পাল্টা যুক্তিটাও দেই যে তারা অনেক তরুণ, বয়সে অনেক কম, হুইচ ইজ ভেরি রাইট, কোনো সন্দেহ নাই। মিড-20s, লেট-20s, সর্বোচ্চ আর্লি-30s লোকজন এসব সংগঠনে আছেন, এর বেশি অল্পই আছেন। ম্যাচুরিটি অনেক হয়েছে তা না, কিন্তু যখন রাষ্ট্রীয় পর্যায়ে তারা কাজ করছেন এবং খুবই ভলেটাইল এবং ভালনারেবল একটা সময়ের মধ্যে তারা অপারেট করছেন, সেখানে তারা কত তরুণ, তারা ভুল করতে পারেন, এই জিনিসগুলো হতে পারে না। এই তরুণরা যদি ভুল করেন, নিজ হাতে এরকম আইন তুলে নিয়ে ওটা ভেঙে ফেলেন, ওকে ধরতে যান, তাকে মারতে যান, কোনো অথরিটি ছাড়া কোনো নেগোশিয়েট করতে যান, প্রত্যেকটাই আসলে এই দেশের ললেসনেস প্রমাণ করে, এই সরকারকে অক্ষম, অথর্ব, ইনএফেক্টিভ প্রমাণ করে। এটা তাদের বুঝতে হবে। তাদের অজান্তেই বা জ্ঞাতসারে, যেভাবেই হয় আমি জানি না, কেউ কেউ জ্ঞাতসারেই করছেন, কারণ আমি ধারণা করি সরকারকে অকার্যকর, অথর্ব এই জিনিস দেখানোর একটা টেন্ডেন্সি বা এজেন্ডা কারো কারো আছে, এবং কেউ কেউ জেনে শুনে সেই পারপাস সার্ভ করছেন, কেউ কেউ না জেনে করছেন। সো আমি আশা করি তারা সতর্ক হবেন। তারা যে কোনো কিছু যে কোনোভাবে আগে যেভাবে করেছেন সেভাবে করে যেতে পারেন না, করে যাওয়া উচিত হবে না। প্লিজ, পৃথিবীতে জিওপলিটিক্স ম্যাটার করে। আমি জানি পাল্টা কেউ বলবেন শেখ হাসিনার পুরো পক্ষে ভারত সহ জিওপলিটিক্যাল অনেক হিসাব নিকাশ তার পক্ষে থাকার পর আমরা পেরেছি, কিন্তু পারলেও আমরা সারা জীবন পেরে যাব, এখনো পেরে যাব, এটা হয় না। নানান রকম প্রেক্ষাপট পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। এই সময়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার। ইভেন বাইরে যদি নাও হয়, ধরে নিলাম কেউ কিছু করবে না, কিন্তু আমাদের দেশে এরকম একটা ললেসনেস, অ্যানার্কি, মানে আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি, ছাত্র সমন্বয়ক নাম দিয়ে, ছাত্র জনতা নাম দিয়ে, এটা কোনো সুস্থ দেশ বা লিস্ট একটা স্টেটের লক্ষণ না। একটা স্টেটে এভাবে কিছু হয় না। প্লিজ আপনারা এসব করবেন না, এবং আমি আশা করব সরকারের দিক থেকে এই ব্যাপারে তাদের সাথে কঠোর বার্তা দেওয়া দরকার। বিশেষ করে যে ছাত্র উপদেষ্টারা আছেন, তারা এই ব্যাপারে সতর্কতার সাথে ব্যবস্থা নেবেন, তাদের সাথে আলোচনা করবেন, বোঝাবেন, না হলে তাদেরকে অন্তত বার্তা দেবেন যে সরকার এটা পছন্দ করছে না, এটা সরকার এই ধরনের প্রবণতাকে, পেট্রোনাইজ দূরে থাকুক, রোধ করবে। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু যোগ করে রাখা দরকার, একটু অপ্রাসঙ্গিক হলেও, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে তিনি খুব চমৎকারভাবে কিছু কথা বলেছেন। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট। আমরা যখন সংকটের মধ্যে পড়ব, আমরা সবাই একই জায়গায় থাকব। পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার সাথে আমার আছে, আমি প্রকাশ্যেই বলি এই কথা। জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না, কিন্তু জামায়াতের অধিকার যেখানে লঙ্ঘিত হয় আমি সেখানে কথা বলি, ভবিষ্যতেও বলবো। আমি আগেও বলেছি, আপনারা জানেন, ভবিষ্যতেও বলবো। আবার আমাদের রাষ্ট্র যখন সংকটের মুখে, রাষ্ট্র ট্রুলি একটা সংকটের মুখে, যিনি রাইটলি একটা গৃহযুদ্ধের অনুমান করছেন, এটা এক্সট্রিম জায়গা, লেস এক্সট্রিমও যদি হয়, লেস এক্সট্রিমটাও হচ্ছে একটা 1-11 ধরনের ঘটনা, একটা মিলিটারি টেক ওভার, এগুলোর প্রেক্ষাপট তৈরির চেষ্টা আছে, এসব জিনিস হতে পারে। তিনি রাইটলি সতর্ক করেছেন সবাইকে, এবং উনি সমালোচনার ঝুঁকি নিয়ে, ওনার একটা ফেসবুকের স্টেটাস, উনি ওই যখন 32 নম্বর ভাঙা হচ্ছে তখন একটু সফট ঢঙে একটা ভিডিও আর স্টেটাস দিয়েছিলেন, সেটার প্রচুর সমালোচনা, এবং ওনার ভাষায় উনি একটা স্ট্যাটিস্টিক্সও দিয়েছেন, কত গালিগালাজ হয়েছে, কত হাজার, এসব বলেছেন। কিন্তু যা ঘটছে, মানে আমরা এখন বিপ্লব হয়ে গেছে বা অভ্যুত্থান হয়ে গেছে বলে আমরা সব কিছু এরকম নিজ হাতে করে ফেলতে পারি, এর বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। দেশের একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি হিসেবে উনি রাইট আহ্বান জানিয়েছেন। আমি তাকে এই ব্যাপারে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, এবং আমি আবারও বলছি যে আমরা ভবিষ্যতের বাংলাদেশ এমনই দেখতে চাই। আমরা আমাদের নানা ইস্যুতে আমরা জনগণের জন্য কি করব, এমনকি যেটা আমি খুব পছন্দ করি না, যে আইডিওলজিক্যাল ডিবেট, সেটাও করব। আমি কীরকম দেখতে চাই দেশটাকে, কীরকম দেশের ফিলোসফিক্যাল জায়গা থেকে, আইডিওলজিক্যাল জায়গাতে দেশ স্টেট কোথায় থাকবে, সে আলাপও করতে চাই। কিন্তু যখনই আমরা দেখব যে আমাদের সামষ্টিক যে স্বার্থ সেটা ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের যখন কোনো সামষ্টিকভাবে আমরা কোনো বিপদের মুখোমুখি হচ্ছি, সেই জিনিসটা যখন দেখা যাবে, তখন আমরা সবাই একসাথে একইভাবে কথা বলবো। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা স্পষ্ট রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবেন, এরকম একটা তথ্য ছড়িয়ে পড়েছিল গতকাল। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, প্রধান উপদেষ্টা সর্বশেষ আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে যখন বৈঠক করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে একাধিক রাজনৈতিক নেতা এই কথা বলেছেন। আমি অন্তত একজনের কথা একটু বলি। জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, তিনি বলছেন প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি
বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, আজ দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। তিনি এসে বলেছেন এরকম। অন্যান্য অনেক নেতার বক্তব্য আমরা দেখেছি, তার মানে প্রধান উপদেষ্টা এটা বলেছেন এবং আমরা ধরে নিতে পারি সরকারের 1 বছর পূর্তি আছে সামনে, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি, সেটাকে মাথায় রেখেই সম্ভবত এটা ঘোষণা করা হবে এবং আমরা মোটা দাগে ধরে নিতে পারি যে এটা ফেব্রুয়ারি হতে পারে। দেখা যাক সেখানে কি দাঁড়ায়, ফেব্রুয়ারি হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ঘোষণাটাকে আমরা ঠিক কীভাবে দেখব? নির্বাচন কি তাহলে হয়েই যাচ্ছে? নির্বাচনের দিকে কি আমরা এগিয়েই যাচ্ছি? প্রধান উপদেষ্টা সদিচ্ছাকে প্রশ্ন না করেও কিছু প্রশ্ন আসলে তোলা দরকার। আমি প্রায় একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচন হয়ে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হওয়া ছাড়া আসলে আমাদের শান্ত থাকা উপায় নেই। নানান রকম ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা নিজেই বলছেন, এই বৈঠকে তিনি বলছেন, আমি একটু পড়ি, এক ধরনের শঙ্কার ব্যাপার। তিনি বলছেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলেই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি আরও বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানান ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। তিনি বলছেন কোনো রকম ষড়যন্ত্র দিয়ে এই অগ্রযাত্রা থামানো যাবে না, কিন্তু ষড়যন্ত্রের আলাপ তিনি আনছেন। এটা শুধু এই দিন না, তিনি মাঝে মাঝে আসলে এই আলাপটা আনেন। তিনি বলার চেষ্টা করেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পতিত বা পরাজিত শক্তি, আমি পরাজিত শক্তির সংকটকে খুব বড় করে দেখানোটাকেও আসলে সঠিক বলে মনে করি না। প্রধান উপদেষ্টা এই দেশের সরকার প্রধান, তার কাছে প্রচুর তথ্য আছে, তার কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট আছে, সেটার ভিত্তিতে তার জানার কথা এক্স্যাক্টলি প্রবলেমটা কতটুকু আছে। কারণ কেন বলছি, আমি আগে বহুবার আমার অনেকগুলো ভিডিওর মাঝে মাঝে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ যে পর্যায়ের শক্তি তাদের এখন আছে, কয়েকটা নির্দিষ্ট জায়গায়, গোপালগঞ্জ, ফরিদপুর, এরকম আরও কয়েকটা জায়গা হয়তো আছে যেখানে তারা খানিকটা অ্যানার্কি তৈরির চেষ্টা করতে পারে। গোপালগঞ্জ হয়তো অনেকটাই পারে, কারণ সরকার এখানে খুবই অবহেলা করেছে দীর্ঘ সময় ধরে। আর রাষ্ট্র যদি কঠোর হয় আসলে পেরে উঠবে না। যাই হোক, তারা কিছু কাজ করার চেষ্টা করতে পারে। আমরা এমনকি দেখেছি শেখ হাসিনার বিরাট উদাত্ত আহ্বানের পরও আওয়ামী লীগের লোকজন 5-7 জন 10 জন রাতের বেলা মুখ ঢেকে রাস্তায় দাঁড়িয়ে বা রুমে দাঁড়িয়ে এটা সেটা করছে। তাতে বোঝা যায় যে আওয়ামী লীগের আসলে মানে বড় দূরেই থাকুক, মাঝারি না, মানে মোটা দাগে ছোট স্কেলেও কিছু করার কোনো স্কোপ আসলে নেই, সেই শক্তি নেই, সে সাহস নেই, সেই মানসিকতাও তাদের লোকজনের নেই। এটা খুব অস্বাভাবিক না। তাদের মধ্য পর্যায় থেকে নিম্ন পর্যায়ের নেতারাও অন্তত নিদেন পক্ষে ভারতে পালিয়েছে, এখন কিছু টাকা পয়সা খরচ করে কিছু মানুষকে মাঠে নামানোর চেষ্টা করছে, কিন্তু নিজের জন্য এত বড় ঝুঁকি কয়জন নেবেন? সুতরাং আওয়ামী লীগ আসলে মেজর শক্তি না। এটা মানি অবশ্য আওয়ামী লীগের টাকা পয়সা, ভারত পরাজিত শক্তি বলতে কিন্তু শুধু আওয়ামী লীগও না, আমরা ভারতকে ধরে নেব, কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে বিভৎস ভয়ঙ্কর পরাজয় ঘটেছে ভারতের পররাষ্ট্র নীতির। তারা তাদের প্রধান অ্যাসেটকে, সাউথ এশিয়ার অ্যাসেটকে হারিয়েছে। সো তারাও চেষ্টা করছে, তারা আওয়ামী লীগকে দিয়ে না, তারা হয়তো অন্য কোনো শক্তির মধ্যে ঢুকে অন্য কোনো শক্তিকে দিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করবেন। এবং প্রধান উপদেষ্টা যত যাই বলুন না কেন, এই অনিশ্চয়তার সামনে আনাটাকে আসলে আমরা পছন্দ করব না। কারণ তিনি কয়েকদিন আগেই নিজে এমন কথা বলেছেন, আমি আরেকটা এরকম কয়েক দফায় তো তিনি দলগুলোর সাথে বসেছেন, আরেকটা দলের সাথে আরও কয়েকটা দলের সাথে বসার সময় এরকম অবস্থায় তাহলে কিভাবে নির্বাচন হবে এই ধরনের একটা আলাপ করেছিলেন একজন রাজনৈতিক নেতার বরাতে। আমি সেটা নিয়েও ভিডিও করেছি। তার মানে তিনি কিন্তু এর মধ্যে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। এবং যেটা জরুরি কথা, যে পরাজিত শক্তি বলি, পতিত শক্তি বলি, যারাই যা করার চেষ্টা করুক, আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে যে খুব ইন্টেন্সিভ কিছু করার চেষ্টা সরকার করছে তা কিন্তু না। আমি বরং ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে যতটা দায়ী করব নির্বাচন বানচালের জন্য, তার চাইতে বেশি দায়ী করব যারা এই সরকারের থেকে, সরকারের আশপাশে থেকে সরকারের সুফল, মানে অন্যায় সুফল ভোগ করছেন তাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়েছেন, তখন তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে লোকজন প্রচুর ফেসবুকে সেখান থেকে স্ক্রিনশট তুলে দিয়েছেন। তিনি নির্বাচন দেখতে পারেন না একদম,
উনি অত্যন্ত নিচু পর্যায়ের একজন মানুষ হলে আমরা এই জায়গাটা, এই প্রবণতাটা খেয়াল করব, কারা নির্বাচন পছন্দ করে না। আমরা বলেছি খোলাখুলিভাবে এই সরকারের উপরে বিএনপিরও খানিকটা প্রভাব আছে, জামায়াতের অনেক আছে, এনসিপিরও অনেক আছে। একটা নির্বাচন যদি হয়, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে, যে কেউ বলেন, অবশ্য কেউ কেউ খোয়াব দেখছেন, খোয়াব বলছি, 91 সালে বিএনপি যেরকম জিতে গিয়েছিল, আওয়ামী লীগ জিতে যাবে এই পারসেপশনটাকে সরিয়ে রেখে, এই খোয়াব যারা দেখছেন তারা মনে করছেন বিএনপি হেরে যাবে। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নেই বিএনপি জিতবে। তো বিএনপি যখন জিতবে, এই সরকারের উপরে পূর্ণাঙ্গ প্রভাব তার তৈরি হবে। তখন ইতিহাসে প্রথমবারের মতো অকল্পনীয় রকম ক্ষমতা প্র্যাকটিস করা জামায়াতে ইসলামী আর এনসিপি তো মাত্রই তৈরি হলো, তাদের এই ক্ষমতাগুলো জাস্ট মুহূর্তেই উবে যাবে। সুতরাং আমি বলছি না এখানে সবারই, আমি অন্তত এটুকু বলবো, এর মধ্যে বহু লোকজন আছেন এইসব দলের মধ্যে যারা চাইবেন না নির্বাচন হোক, বা দলগতভাবেও চাইতে পারেন, ইউ নেভার নো। এর বাইরে বেশ কিছু মানুষ আছেন, এই দলগুলোর উপরে প্রভাব আছে, তরুণদের উপরে প্রভাব আছে, বা নিজস্ব সরাসরি প্রভাব আছে, সরকারের উপদেষ্টাদের ওপরে প্রভাব আছে, সরকারের বিভিন্ন পর্যায়ে আমলাদের ওপরে। তাদের তো প্রভাব কমে যাবে, তারা নির্বাচন কেন চাইবেন? সুতরাং প্রধান উপদেষ্টা এটা ঘোষণা করলেও দেশকে অস্থিতিশীল করে তোলার একটা প্রবণতা চলবে, কোনো সন্দেহ নাই। এবং আমি প্রধান উপদেষ্টাকে কোনোভাবে বেনিফিট অফ ডাউট দিতে চাই না, কারণ হচ্ছে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ নিচ্ছেন না। নিদেন পক্ষে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তার ব্যর্থতা, উনি ভালো মানুষ হতে পারেন, শুনি উনি ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি ব্যর্থ হচ্ছেন। ব্যর্থতার জন্য তার ক্যাবিনেটেরই আর কাউকে অথবা বাইরে থেকে দায়িত্ব দেওয়া উচিত। ইভেন একজন বিশেষ সহকারী আছেন, দুজন মিলেও যদি পেরে না ওঠেন, দুজনকেই পরিবর্তন করে সেই চেষ্টাটা করা দরকার। তাহলে আমরা বুঝবো যে জিনিসটা ঠিকঠাক মতো এগোচ্ছে, কারণ আমরা সামনে এটা দেখব, এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। ইনফ্যাক্ট ফাইটার ক্র্যাশের পর যা যা ঘটনা ঘটলো, উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে আটকে রাখা, সচিবালয়ের মধ্যে ঢোকা, ভাঙচুর করা, এটা এই ঘটনাই ঘটবে তা বলিনি, তা মনে করিনি, কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হবে পরিকল্পিতভাবে, এই অনুমান আমরা অনেকেই করেছি, আমি লিখেছি, বলেছি, সেটা আবারও করছি, আবারও বলছি। তো যেটা দাঁড়াবে, প্রধান উপদেষ্টা একটা ধরলাম, একটা ডেট ঘোষণা করে দিলেন, ফেব্রুয়ারির করে একটা নির্দিষ্ট তারিখ, এটা ঘোষণা করা উচিত। কারণ হলো 6 মাস আছে মাত্র, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, দলগুলো জানার এটার অধিকার আছে। বিএনপির তো আছেই, তারা বড় দল, তাদের হয়তো প্রস্তুতি বেশি, কিন্তু যারা অত বড় দল নয়, ইভেন এনসিপি যে সামান্য বয়স যে দলটা, সেই দলটা 2 মাস বেশি পাবে না কম পাবে, এটা এপ্রিলে না ফেব্রুয়ারিতে, এটা জানা তার জন্য দরকার। কারণ 6 মাসের মধ্যে তার ক্যান্ডিডেট গোছাতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। সো এই ঘোষণা চলে আসতে হবে। এখন দেয়া হলো, কিন্তু ওই যে বললাম, প্রেক্ষাপট বা পরিস্থিতি তৈরি করা হলো, বিশেষ করে আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে, যেটা আসলে নির্বাচন হবে কি হবে না, এই শোরগোল মাঠে থাকা রাজনৈতিক দলগুলো তোলার সুযোগ পাবে। এবং সরকারের নিষ্ক্রিয়তা, আমি যদি সফট ভাষায়ও বলি, যদিও আমি মনে করি সরকারের একটা অংশ আসলে এটার সাথে জড়িত আছে, এই পরিস্থিতি খারাপ হতে দেওয়ার পক্ষে। কিন্তু যদি ইউফেমিস্টিকলিও বলি যে সরকারের নিষ্ক্রিয়তা এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এবং এই ঘটানো হলে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ দলগুলো তখন বলবে আমরা এইভাবে নির্বাচন করতে পারি না। এর মধ্যে এনসিপি আইন শৃঙ্খলার কথা বলছেন, জামায়াতে ইসলামের আমির বলেছেন, একাধিকবার বলেছি যে এইভাবে কীভাবে নির্বাচন হবে, সেই পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং প্রধান উপদেষ্টার এই যে ঘোষণার সম্ভাবনা, সেটা হয়ে যাওয়া ভালো আমি মনে করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা দেখতে চাইবো, তার সদিচ্ছা আছে। কিন্তু এটার কারণেই সব হয়ে গেছে, এতটা সন্তুষ্ট থাকা যাবে না। শুরুর দিকে বলেছিলাম, আবারও বলে শেষ করি, একটা অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু অংশগ্রহণ, আমি আওয়ামী লীগের কথা বলছি না, অন্যান্য সব দল আসবে, এসে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই শান্ত থাকা, নিশ্চিন্ত থাকা উচিত হবে না। এবং নানা রকম খেলা হয়তো আছে, আমি খুব সহজেই আরেকটা ভিডিও করব সেটা নিয়ে। অনেকেই হয়তো অনেকভাবেই চেষ্টা করবেন নানান রকম পরিস্থিতি তৈরি করার জন্য, আমাদের সতর্ক থাকতেই হবে।